নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে সেটা আমরা ডিসকাস করি। তার সাথে আমরা ডিসকাস করি যে ইম্পর্টেন্ট নিউজগুলো চলে আসে সেগুলোও কিন্তু আমরা ডিসকাস করি এবং যে ইম্পর্টেন্ট এডিটোরিয়ালগুলো আছে তার একটা নোট তৈরি করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে। তো আজকের এডিটোরিয়াল আরম্ভ করি। দুটো এডিটোরিয়াল আজকে ডিসকাস করব। প্রথম হচ্ছে বিগ ডিল এবং দ্বিতীয় হচ্ছে ইকোলজি ইন দ্য ওয়ার্ল্ড পার্মানেন্ট ইকোনমি। ঠিক আছে, তো এইটা প্রথমে আরম্ভ করি। তো কি বলতে চাইছে রাইটার এইখানে বলছে যে ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি। ঠিক আছে, ইকোলজি মানে হচ্ছে যে অর্গানিজম, মানে যে জীব জন্তু আছে সে কিভাবে ন্যাচারাল যে আমাদের নেচার রয়েছে সেটা কিভাবে বিহেভ করে। ঠিক আছে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে কিভাবে বিহেভ করে সেটাই হচ্ছে ইকোলজি। মানে আমরা আমাদের নেচারের সাথে কিভাবে বিহেভ করছি সেটাই হচ্ছে ইকোলজি। তো রাইটার এখানে বলতে চাইছে যে ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি, মানে কিভাবে আমরা আমাদের নেচারের সাথে বিহেভ করছি সেটাই কিন্তু ডিপেন্ড করে আমরা কিভাবে নিজের লাইভলিহুডটা বেছে নিচ্ছি। ঠিক আছে, তো আর কি বলতে চাইছে রাইটার বলতে চাইছে যে it is true that economic development without exploiting natural resources and economic stability without conserving them are impossible. ঠিক আছে, রাইটার বলতে চাইছে যে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাইছি, ঠিক আছে, যে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাইছি সেইটা ন্যাচারাল রিসোর্সকে, ঠিক আছে, আমাদের নেচারকে এবং সেটাকে এক্সপ্লয়েট যদি না হয় তাহলে সেটা কিন্তু ইম্পসিবল। ঠিক আছে, আমরা যে ধরে নাও একটা ফ্যাক্টরি বসাচ্ছি কোনো জায়গায় ফ্যাক্টরি বসাচ্ছি এবং সেইখানকার এনভায়রনমেন্ট কিন্তু তার জন্য সেটা মানে দায়ী হবে এবং এনভায়রনমেন্টের উপরে তার ক্ষতি হবে। ঠিক আছে, তো এখানে রাইটার এই জিনিসটাই বলতে চাইছে যদি আমরা কিছু ভালো জিনিস করতে চাই, ভালো বলতে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়ন যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে নেচার এক্সপ্লয়েট করতেই হবে এই জিনিসটা, এবং সেটা যদি আমরা না করতে চাই তাহলে কিন্তু সেটা ইম্পসিবল। ঠিক, তারপরে কি কি চ্যালেঞ্জেস আসছে, চ্যালেঞ্জেস সাচ অ্যাজ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড র্যাপিড লস অফ বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তাহলে দুটো চ্যালেঞ্জেস এইখানে আসছে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং দ্বিতীয়টা হচ্ছে র্যাপিড লস অফ বায়োডাইভার্সিটি। ঠিক আছে, যেইভাবে আমরা ডিফরেস্টেশন করছি, ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কাটা কেটে জায়গা তৈরি করা এবং সেটার মধ্যে উন্নয়ন, ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করা। ঠিক আছে, তো এই জিনিসগুলো রাইটার বলতে চাইছে। এর ছাড়া কি বলতে চাইছে যে হিউম্যান হ্যাভ ট্রেমেন্ডাসলি এফোর্ট থ্রু অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড মডেলিং অ্যাট দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্রুশিয়াল ফর অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এইখানে বলতে চাইছে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে আমরা এনভায়রনমেন্টকে ডিগ্রেড করছি সেটা কিন্তু দরকার। ঠিক আছে, এর কি কি আন্ডারস্ট্যান্ডিং দরকার, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং দ্বিতীয়টি হচ্ছে সাস্টেনেবল প্র্যাকটিসেস। গত 2-3 দিন ধরে এই সাস্টেনেবল জিনিসটা আমরা কিন্তু খুব শুনতে পারছি। সাস্টেনেবল মানে হচ্ছে কিভাবে এনভায়রনমেন্টটা বজায় রেখে, সুন্দর এনভায়রনমেন্টটা বজায় রেখে ডেভেলপমেন্ট কাজ করা, সেটাই হচ্ছে সাস্টেনেবল প্র্যাকটিসেস। ঠিক আছে, এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে অকারণে বৃষ্টি, তারপরে কোনো সময় হিট বেশি হয়ে যায়, কোনো সময় ঠান্ডা বেশি হয়ে যায়, এটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মানে আমরা যে কাজগুলো করছি সেটার উপরে ডিপেন্ড করছে যে বর্তমানে যে ক্লাইমেট, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এরপরে আর কি জিনিস বলতে চাইছে যে আমাদেরকে ফোকাস করতে হবে কার উপরে, ইকোলজি ইজ দ্য রিয়েল ইকোনমি। ঠিক আছে, আমাদেরকে ইকোলজিটা আমাদেরকে বজায় রাখতে হবে। ঠিক আছে, মানে আমরা যে আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট যেটা সারাউন্ডিং রয়েছে সেটার কিভাবে আমরা ডিল করছি সেটার কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে ফোকাস করতে হবে তার উপরে। ঠিক আছে, এরপরে কি বলছে, আমাদেরকে সঠিক ব্যালেন্স তৈরি করতে হবে বিটুইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, আমরা আমাদের এনভায়রনমেন্টকে কিভাবে প্রোটেক্ট করছি, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, উন্নয়ন কিভাবে হচ্ছে, এই দুটো জিনিসের উপরে কিন্তু ব্যালেন্স করতে চলেছি। ঠিক আছে, কি কি জিনিস, একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর দ্বিতীয় হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এর ছাড়া রাইটার বলতে চাইছে যে
ডিসকানেক্টিং ফ্রম নেচার মানে আমরা উন্নয়নের উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি বা এত এনগ্রসড হয়ে গেছি যে আমরা কিন্তু নেচারের সাথে কানেক্ট করতে পারছি না, ঠিক আছে। দিস ডিসকানেকশন উইথ নেচার হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ আ রিজন ফর অনগোয়িং বায়োডাইভার্সিটি লস। বর্তমানে যে আমাদের বায়োডাইভার্সিটি লস হচ্ছে, ঠিক আছে, যে এন্ডেঞ্জার্ড স্পিসিস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে স্পিসিসগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, তার একটা কারণ হচ্ছে যে আমরা নেচারের সাথে কানেক্ট করতে পারছি না, ঠিক। এরপরে দেখে নেব যে নোম্যাডিক লাইফস্টাইল মানে আগে আগে যখন প্রথম আমাদের যে লাইফস্টাইলটা ছিল, ঠিক আছে, সেখানেও কিন্তু দেখা যেত যে আমরা ন্যাচারাল রিসোর্সটা কিন্তু এক্সপ্লয়েট করতাম, এবং বর্তমানেও দেখা যাচ্ছে যে আমাদের ডে টু ডে সার্ভাইভালের জন্য আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, ঠিক আছে, ন্যাচারাল রিসোর্স বলতে আমাদের যেমন ফরেস্ট হয়ে গেল, ঠিক আছে, ফরেস্ট, কোল, ঠিক আছে, নেচার দিয়ে যে জিনিস, মিনারেল, ঠিক আছে, এই জিনিসগুলো যেটা আমরা নেচার থেকে পাচ্ছি সেটা কিন্তু আগেও আমরা এক্সপ্লয়েট করতাম, কিন্তু এখনও কিন্তু সেটাই চলে আসছে। তাহলে আমাদের এই জিনিসটা রাইটার বলতে চাইছে, ঠিক আছে। আগে কি ছিল যে ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক রিসোর্সেস, আগে যখন আমরা করতাম তখন কি একজনের জন্য প্রয়োজন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটি ডেভেলপমেন্ট, ঠিক আছে, মিটিং দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি বলতে এ গ্রুপ অফ পিপল, ঠিক আছে। তো সেইটার ডেভেলপমেন্টের জন্য বর্তমানে যে ন্যাচারাল রিসোর্সেস আছে সেটা কিন্তু আমরা এক্সপ্লয়েট করছি, এবং ইভেনচুয়ালি সবার শেষে কি দেখা যায় যে একটা কম্পিটিশন, গ্লোবাল কম্পিটিশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে, যেটাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এবং সেটা কি, যেখানে কি আমরা আমাদের যে বর্তমানে যে নিড আছে, বর্তমানে যে জরুরি জিনিস আছে সেইগুলোর উপরে আমরা ফোকাস করছি, এবং তার ছাড়া আমাদের ফিউচার যে ডেভেলপমেন্ট সেটার উপরেও কিন্তু ফোকাস করছি। তাহলে আমরা বর্তমানে যে নিড আছে সেটাও আমরা ফুলফিল করছি, এবং ফিউচারের নিড সেটাও কিন্তু আমরা ফুলফিল করছি, এবং সেটা মানে কোন ইয়েতে, যে আমরা বর্তমানে যে আমাদের ন্যাচারাল রিসোর্সেস আছে সেটা কিন্তু এক্সপ্লয়েট করে এই জিনিসগুলো আমরা করছি, ঠিক আছে। নো আদার স্পিসিস মানে অন্য কোনো জন্তু নয়, ঠিক আছে। ইন দ্য অ্যানিমাল কিংডম এক্সিবিট দিস প্যাটার্ন অফ লার্জ স্কেল অ্যান্টিসিপেটরি এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, মানে এইভাবে যেভাবে আমরা ন্যাচারাল রিসোর্সেসকে যেভাবে আমরা এক্সপ্লয়েট করছি, এইভাবে কিন্তু অন্য কোনো জন্তু বা অন্য কোনো অর্গানিজম এভাবে কিন্তু এক্সপ্লয়েট করছে না, ঠিক আছে। তো এরপরে দেখে নেব কি বলছে রাইটার, নিউ কমপ্লিকেশন। এই কমপ্লিকেশনটা কি সেটা জেনে নেব, ঠিক আছে। কি বলতে চাইছে, ইকোলজিক্যাল সিস্টেম ফ্রম সায়েন্টিফিক standpoint, it is far more critical to recognize fundamental truth that ecology is permanent economy। যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি, ঠিক আছে, তো এটা মানে এটা খুবই ক্রিটিক্যাল টু রেকগনাইজ, ঠিক আছে, যে দ্য ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি, ঠিক আছে। যদি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি তাহলে এটা হবে না যে ইকোলজি ইজ আ পার্মানেন্ট ইকোনমি, ঠিক আছে, যদি আমরা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ঠিক। তো সেটাকে আমাদেরকে একনলেজ করতে হবে। কি জিনিসটা একনলেজ করতে হবে, যে শর্ট টার্ম যে এক্সপ্লয়টেশন আমরা করছি সেটাকে লং টার্মে বেনিফিটের উপরে কনভার্ট করতে হবে, ঠিক আছে। যে শর্ট টার্ম যে এক্সপ্লয়টেশন হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, সেটাকে লং টার্মের বেনিফিটের উপরে আমাদেরকে, যেমন কি আমাদের যে হিউম্যান সার্ভাইভাল আছে সেটার উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে। ইকোনমিক স্টেবিলিটির উপরে ফোকাস করতে হবে, এবং ক্লাইমেট রেজিলিয়েন্সের উপরে ফোকাস করতে হবে। ক্লাইমেট রেজিলিয়েন্স মানে হচ্ছে ক্লাইমেটটা সেম থাকা, ঠিক আছে, যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা নয়। যখন বৃষ্টি হওয়ার দরকার তখন বৃষ্টি হবে, যখন গরম মানে যখন গ্রীষ্মকাল মানে যতটা গরম হয় সেটুকুই গরম যেন হয়, ঠিক আছে। যে ইনক্রিজ ইন টেম্পারেচার বা টেম্পারেচার বেশি কমে যাচ্ছে ঠান্ডার সময়, সেই জিনিসগুলো যেন না হয়। এবং আর কি রিয়েলাইজেশন দরকার যে ইট ইজ এসেনশিয়াল টু কনফ্রন্টিং দ্য অনগোয়িং এনভায়রনমেন্টাল ক্রাইসিস অ্যান্ড শেপিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। বর্তমানে যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস চলছে, ঠিক আছে, সেইটাকে কিন্তু আমাদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিউচারের উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে। সেই এনভায়রনমেন্টাল ক্রাইসিসটাকে ঠিকঠাক করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে
ফোকাস করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি নিউ কমপ্লিকেশনটা কী জিনিস, যে আমরা চিহ্নিত করতে পারছি না যে আমাদের কী কী কমপ্লিকেশন রয়েছে। তার মধ্যে একটা জিনিস, যে এই জিনিসটাও আমরা চিহ্নিত করতে পারছি না যে পার্মানেন্ট ইকোলজি হচ্ছে আমাদের পার্মানেন্ট ইকোনমি, এই জিনিসটা মানে আমরা মেনে নিতেই পারছি না। এবং যে শর্ট টার্ম যে এক্সপ্লয়টেশন যেটা হচ্ছে, সেটাকে আমাদেরকে লং টার্ম গোলের মধ্যে ফোকাস করতে হবে। এবং এই রিয়েলাইজেশনটা মানুষের মধ্যে নিয়ে আসতে হবে যে আমাদেরকে যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস আছে সেইটাকে কিন্তু সাস্টেনেবল ফিউচার মধ্যে মানে এটা কনভার্ট করতে হবে, ঠিক। তো এরপরে চলে আসি দ্য নিড ফর রিকানেক্টিং উইথ নেচার। তো কেন দরকার যে আমরা নেচারের সাথে আবার মানে নেচারের সাথে আবার কানেক্ট হওয়ার জন্য রাইটার এইখানে বলছে, ঠিক আছে। তো climate change and change in distribution pattern of biological diversity are not new for planet earth। আগেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ হয়েছিল, এখনো হচ্ছে, এটা মানে কোনো একটা নতুন জিনিস নয়। দ্য রেট অ্যাট উইচ ইট ইজ নাও অকারিং ইজ ডেট্রিমেন্টাল, ঠিক আছে। কিন্তু বর্তমানে যে পরিমাণে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু একটা ভাবার বিষয়, ঠিক আছে। ডিউ টু পাস্ট আনসাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বাই হিউম্যানস, চেঞ্জ দেয়ারফর দ্য চেঞ্জ উই নিড মাস্ট কাম ফ্রম উইদিন, ঠিক আছে। তো এখানে কি বলছে, যে যেইভাবে আনসাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, ঠিক আছে, যেখানে সেখানে যে আমরা প্রজেক্টগুলো তৈরি করে ফেলছি সেটা কিন্তু আনসাস্টেনেবল, মানে বেশি দিন থাকবে না। সেটার জন্য কি একটা ভাস্ট চেঞ্জ আসছে, ঠিক আছে, আমাদের প্ল্যানেটের মধ্যে এবং আমাদের বায়োলজিক্যাল ডাইভার্সিটির মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং যে পরিবর্তনটা আছে সেটা কিন্তু আমাদের ভেতর থেকে আসতে হবে, ফ্রম উইদিন, ঠিক আছে। তো এরপরে দেখে নেব যে responsibility in order to ensure that success of global sustainability initiative, ঠিক আছে। আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে যেন গ্লোবালি সাস্টেনেবিলিটি সেটা থাকে, ঠিক আছে। রিয়েলাইজ দ্য হিউম্যান আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ নেচার, ঠিক আছে। এবং এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে আমরা কিন্তু ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে, ইন্টিগ্রাল পার্ট অফ নেচার, নেচারের কিন্তু ইন্টিগ্রাল পার্ট আমরা রয়েছি, ঠিক আছে, নেচারের বাইরে কিন্তু নয়। এবার নেচারকে যদি নষ্ট করে আমরা থাকি তাহলে কিন্তু শেষে আমাদেরকেও নষ্ট হতে হবে, ঠিক। Thus, future conservation efforts should be designed to strengthen ইমোশনাল বন্ড উইথ নেচার। এবং রাইটার এখানে একটা ভালো কথা বলছে যে আমাদেরকে যে নেচারকে যে রক্ষা করা জিনিসটা, সেটা কিন্তু আমাদেরকে একটা ইমোশনাল বন্ড তৈরি করতে হবে সবার মধ্যে, তাহলেই কিন্তু আমরা নেচারকে রক্ষা করতে পারবো, ঠিক। তো এটা হচ্ছে আর্টিকেল, এর জিসটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এরপরে চলে আসি আমাদের বিগ ডিল, ঠিক আছে। এটা দু একদিন ধরে নিউজে আছে, ঠিক। ইউএস চাইনা যে ট্রেড ডিল, ঠিক আছে, দুজনের মধ্যে যে ট্যারিফ বলতে ট্যাক্স, ঠিক আছে, ইম্পোর্ট ডিউটি, ঠিক আছে। তো এইটা বর্তমানে যে ট্রেড ওয়ার চলছিল, ঠিক আছে, সেটা কিন্তু দুজনের মিউচুয়াল এগ্রিমেন্টে এটা কিন্তু বন্ধ করে দেওয়ার কথা উঠেছে, ঠিক আছে। দ্য ইউএস হ্যাজ অ্যাগ্রিড টু টেম্পোরারি লোয়ার ফর 90 days, ঠিক আছে, 90 দিনের জন্য এটা কমানো হবে। যেখানে কি ট্যারিফ কত গেছিল 145% থেকে 30% ওরা করতে চলেছে, এবং চাইনা করতে চলেছে 125% থেকে 10%, ঠিক আছে। তো এইটা বর্তমানের গতকালই নিউজে এসেছিল। এবং এইটা কবে থেকে আরম্ভ হয়েছিল, February 1, যবে থেকে ডোনাল্ড ট্রাম্প মানে ফেব্রুয়ারি 1 থেকে উনি যখন ট্যারিফ লাগিয়েছিলেন কার উপরে, চাইনার উপরে, মেক্সিকোর উপরে এবং কানাডার উপরে। এর ছাড়া আর কি বলছে, যে মিস্টার ট্রাম্প ইজ ব্যাকিং ডাউন ফ্রম হিজ ট্যারিফ ওয়ার ফুটিং। প্রথম যখন উনি যখন উনি ইলেক্ট হয়ে এসেছিলেন তখন কিন্তু উনি প্রথমে এসেই কিন্তু ট্যারিফ লাগিয়েছিলেন, ঠিক আছে, ট্যাক্স লাগিয়েছিলেন, একনলেজিং দ্য ইম্পর্টেন্স অফ চাইনা টু ইউএস ইকোনমি, ঠিক আছে। কিন্তু বর্তমানে যেটা দেখা গেল যে উনিও বুঝতে পারছেন যে ইউএস এবং চাইনার যে রিলেশন সেটা কতটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এর জন্য বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে এই যে ট্যারিফ রয়েছে সেটাকে কমানোর ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে। আনাদার ভিউ ইজ দ্যাট his heavy-handed approach was succeeded in convincing China to come in negotiation table, ঠিক আছে। আরেকটা জিনিস কিন্তু একটা ভালো জিনিস বলা হচ্ছে ফর ট্রাম্প,
বলা হচ্ছে যে মানে এই ট্রেড ওয়ার করে কিন্তু উনি কিন্তু চাইনাকে নেগোসিয়েশন টেবলে কিন্তু নিয়ে এসছেন, ঠিক আছে, চাইনাকে নেগোসিয়েশন টেবলে কিন্তু উনি নিয়ে এসছেন। এর ছাড়া কি বলছে রাইটার? রাইটার বলতে চাইছে যে মিস্টার ট্রাম্প মেন গ্রিভিয়েন্সেস অফ balloning trade balloning trade deficit with China remain unaddressed। এই যে মিউচুয়াল এগ্রিমেন্ট হতে চলেছে যে তাদের মধ্যে এই যে ট্যারিফগুলোকে কমানো হবে, ঠিক আছে, এখনও কিন্তু ট্রেড ডেফিসিট নিয়ে কিন্তু কিছু বলা হয়নি, ঠিক আছে। ট্রেড ডেফিসিট মানে কি? সাপোজ দিস ইজ আমেরিকা অ্যান্ড দিস ইজ চাইনা। কেউ যদি বেশি জিনিস এক্সপোর্ট করে, এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চাইনা কিন্তু খুব বেশি জিনিস এক্সপোর্ট করছে এবং তার কম্প্যারিজনে আমেরিকা কিন্তু খুব বেশি জিনিস এক্সপোর্ট করতে পারছে না। তো এইখানে কি দেখা যাচ্ছে যে আমেরিকার কিন্তু ট্রেড ডেফিসিটটা বেড়ে গেছে, মানে তারা বেশি জিনিস এক্সপোর্ট করতে পারছে না তাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে ট্রেড ডেফিসিট, ঠিক, মানে আমরা বেশি জিনিস দিতে পারছি, ওরা কম জিনিস দিতে পারছে, এই জিনিসটা। এবার আমরা দেখে নিই ইন্ডিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, মানে ইন্ডিয়ার এখানে কি পয়েন্ট অফ ভিউ। প্রথম জিনিস হচ্ছে ইনভেস্টার হু হ্যাভ মুভড to other countries will likely to viewing China favorable again। যে ইনভেস্টরগুলো এই ট্রেড ওয়ারের জন্য অন্য দেশে চলে গেছিল, এখন কিন্তু তারা আবার ফিরে আসতে পারবে, ঠিক আছে। এরপরে আর কি, ইন্ডিয়াস ওন ট্রেড টক উইথ ইউএস, it has now informed the World Trade Organization of potential reciprocal measures of US increased duties on steel and aluminum। আমাদের যে স্টিল এবং অ্যালুমিনিয়ামতে ইম্পোর্ট ডিউটি কিন্তু লাগানো হয়েছে ইউএসএ, ঠিক আছে, এবং এই জিনিসটা কিন্তু আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে একটা নোটিফিকেশন মাধ্যমে জানিয়েছি, ঠিক। এটার মানে এই যে মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে বিটুইন ইউএস এবং চাইনা, এটাতে কিন্তু আমাদের এই জিনিসটার প্রতি কোনো লাভ নেই, ঠিক আছে। এবং দ্বিতীয় জিনিস কি বলছে, দ্য ফার্স্ট ইন India's trade deficit with China remain fast rising and US-China agreement will not reduce this। ঠিক আছে, ইন্ডিয়া এবং চাইনার যে ট্রেড ডেফিসিটটা রয়েছে সেটাও কিন্তু খুব বাড়ছে, মানে চাইনা থেকে আমরা খুব বেশি জিনিস ইম্পোর্ট করছি কিন্তু চাইনাতে আমরা এক্সপোর্ট করতে পারছি না, ঠিক আছে। এই যে মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে ইউএস এবং চাইনা, সেটার কিন্তু কোনো মানে আমাদেরকে কোনোভাবে এটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি না যে বর্তমানে আমাদের যে ট্রেড ডেফিসিট রয়েছে আমাদের মধ্যে এবং চাইনাদের মধ্যে, ঠিক আছে। এর ছাড়া মেক ইন ইন্ডিয়া ইজ কারেন্টলি ইনএক্সট্রেসেবল লিঙ্কড টু ইম্পোর্ট ফ্রম চাইনা, ঠিক আছে। বর্তমানেও কিন্তু আমরা মেক ইন ইন্ডিয়া কিন্তু আমরা করছি, কিন্তু আমাদেরকে জিনিসগুলো ইম্পোর্ট করতে হচ্ছে ফ্রম চাইনা। সেন্টার মাস্ট বি লিন হেভিলি অন স্টেটস টু অ্যাডপ্ট labor and land reforms that can allow scalable manufacturing to become cost effective here, ঠিক আছে। আমাদেরকে বলা হচ্ছে যে কস্ট এফেক্টিভ ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার জন্য, ঠিক আছে। ইন্ডিয়া উইল রিমেন ডিপেন্ডেন্ট অন চাইনিজ ইম্পোর্ট রিগার্ডলেস অফ ইটস ডিলিং উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক। আর কি বলতে চাইছে যে ইন্ডিয়া উইল ডিপেন্ডেন্ট অন চাইনিজ প্রোডাক্টস ইম্পোর্টস, ঠিক আছে, যেটা কি ভবিষ্যতে যাই হচ্ছে কিন্তু আমাদেরকে চাইনার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে ফর ইম্পোর্টস, ঠিক আছে, ঠিক। তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। রাইটার যেটা বলতে চাইছে যে বর্তমানে সিচুয়েশন যেটাকে এখানে বলে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কি লাভ হবে। তো ইভেনচুয়ালি আমরা যদি দেখতে চাই আমাদের সেরকম কোনো লাভ নেই, শুধু আমাদের লাভ কখন হতে পারে, যখন ইন্ডিয়ার জন্য যে ডিউটিসগুলো ইউএস লাগিয়েছে, ঠিক আছে, সেটা যদি কম করে তাহলে আমরা কিন্তু স্টিল এবং অ্যালুমিনিয়ামের যে ইম্পোর্টগুলো রয়েছে সেটার উপরে আমাদের কিছু ছাড় পেতে পারে ইন ইউএস, ঠিক আছে। তো এটা হলো দুটো এডিটোরিয়াল। এর ছাড়া আমরা আর দু একটা নিউজ আছে সেটা আমরা ডিসকাস করব, যেটাকে এখনই ডিসকাস করছিলাম। কি বলছে, ইন্ডিয়া নোটিফাইজ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টু প্ল্যান টু ইম্পোজ রিটালিয়েটরি ট্যারিফ অন ইউএস ইম্পোর্ট, ঠিক আছে। আমরা যে এক্সপোর্ট করছি, ঠিক আছে, তার মধ্যে 25% কিন্তু ট্যারিফ ইউএস লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। 25% ট্যারিফ কিন্তু ওরা লাগিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু এইটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে জানিয়েছি, যেটা কি এডিটোরিয়ালেও এসে একই জিনিস, ঠিক। ওদের বক্তব্য কি? ওদের বক্তব্য হচ্ছে যে আমরা নিজের ন্যাশনাল সিকিউরিটিটা মেনটেন করছি, মানে ওরা যে ট্যারিফটা লাগাচ্ছে সেটার উপরে ওরা কি বলছে যে আমরা নিজের ন্যাশনাল সিকিউরিটি মেনটেন করছি,
ঠিক। এবং এটা সব থেকে প্রথম কবে দেখা গিয়েছিল, এতে দেখা গিয়েছিল 2018 সালে। ঠিক আছে, তখন থেকে কিন্তু ওনারা অ্যালুমিনিয়াম এবং স্টিলে কিন্তু ট্যারিফ লাগাচ্ছে ওরা। ঠিক আছে, তো এইটা যেটা আমাদের জন্য বর্তমানে খুবই ক্রুশিয়াল। ঠিক, এর ছাড়া এখানে কি বলছে, ইস্যু অফ ডুপ্লিকেশন অফ এপিক নাম্বার, ঠিক আছে, রিজলভড বাই সেস ইলেকশন কমিশন। তো কি হচ্ছে দেখে নাও, আমি ধরে নাও একটা এপিকের জন্য অ্যাপ্লাই করলাম ভোটার কার্ডের জন্য। ঠিক, কিছুদিনে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, না হওয়ার ফলে আমি আরেকটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আরেকটা ভোটার কার্ড আমি অ্যাপ্লাই করলাম, দেখা গেল যে আমার দুটোই ভোটার কার্ড হয়ে গেছে। ঠিক আছে, দুটোই ভোটার কার্ড হয়ে যাওয়ার ফলে সেটাকে আমরা কি বলবো, ডুপ্লিকেশন এপিক, মানে একজনের দুটো ভোটার কার্ড। ঠিক আছে, তো সেইটার সমাধান কিন্তু এইখানে করে দিয়েছে। ঠিক আছে, কিভাবে করে দিয়েছে, এইখানে বলছে যে ইলেকশন কমিশন একটা ইউনিক অ্যালফা নিউমেরিক নাম্বার কোড লাগাবে এবং সেখান থেকে কিন্তু যে রেজিস্টার্ড ইলেক্টর আছে এইটার প্রতি যে ডুপ্লিকেশন যে এপিক নাম্বার আছে সেটা কিন্তু আমরা মিনিমাইজ করতে পারবো বা কম করতে পারবো। 10 ডিজিটের নাম্বার, ঠিক আছে, এবং তার সাথে অ্যালফা নিউমেরিক কোড। ঠিক আছে, এই দুটো জিনিস থাকবে, সেখান থেকে কি ডুপ্লিকেট যে এপিকগুলো আছে সেটা কি কমানো যাবে। ঠিক আছে, বা ডুপ্লিকেশন হবে না। ঠিক, তো এটা হলো ব্যাপার। এরপরে চলে আসি আমরা প্রথম প্রথম পেজে। ঠিক আছে, প্রথম পেজে 21 জন মারা গেছে স্পিরিয়াস লিকার, কোথায়, অমৃতসরে, এবং 10 জন হসপিটালাইজড। তো বর্তমানের কি সিচুয়েশন, বর্তমানের সিচুয়েশন হচ্ছে মেডিকেল টিম, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা মেডিকেল টিম ডিপ্লয় করা হয়েছে অমৃতসরে। ঠিক আছে, এবং যে ডিএসপি ছিল, ডিএসপি এবং এসএচও, এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক আছে, এবং তাদের উপরে কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বসানো হয়েছে। ঠিক আছে, তাদের নেগলিজেন্সের জন্য 21 জন মারা গেছে এবং 10 জন হসপিটালাইজ। কি কারণে, স্পিউরিয়াস লিকার। ঠিক আছে, লিকার বলতে মদ, ঠিক আছে, অ্যালকোহল। ঠিক, তো ড্রিঙ্ক করার জন্য তারা প্রাণ হারিয়েছে ইন অমৃতসর। ঠিক আছে, তো এটা জাস্ট ফার্স্ট পেজে নিউজ ছিল বলে এটা কভার করলাম। এর ছাড়া এখানে কি বলতে চাইছে যে ইন্ডিয়াস অ্যাসার্ট অন জম্মু অ্যান্ড কাশ্মীর স্ট্যান্ড আফটার ইউএস ক্লেম। ইউএস একটা জিনিস ক্লেম করছে এবং আমরা একটা জিনিস ক্লেম করছি, দুজনের যে কন্ট্রাডিকশন, ঠিক আছে, দুজনের যে বক্তব্য সেটা কিন্তু এইখানে আর্টিকেলে তুলে ধরেছে। ঠিক, তো প্রথম জিনিস কি হচ্ছে যে পাকিস্তান সিজ ফায়ার, মানে ইউএস বলছে যে আমরা সিজ ফায়ার মানে ব্রেক করেছি। ঠিক আছে, মানে সিজ ফায়ারটা আমরা করিয়েছি, মানে এই যে টেনশনটা ডিএসকেলেট হয়েছে বা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ থেমেছে সেটা কিন্তু আমরা করেছি। ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যেহেতু এয়ারফোর্স স্ট্রাইক করেছি এর জন্য পাকিস্তান রিকোয়েস্ট করেছে যে এটা এখন সিজ ফায়ার করা হোক। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে নিউক্লিয়ার যে কনফ্লিক্টটা এরা বলছে যে আমরা আটকেছি। ঠিক আছে, কিন্তু আমরা বলছি যে এটা কনভেনশনাল ছিল বলে আমরা নিউক্লিয়ার পাওয়ার ইউজ করিনি, যদি ভবিষ্যতে দরকার পড়লে আমরা কিন্তু ইউজ করতাম। ঠিক, তারপরে থ্রেটেন টু স্টপ ট্রেড, এরা বলছে যে আমরা ট্রেড করা বন্ধ করে দেবো তোমাদের সাথে। ঠিক, এর জন্যই কিন্তু এটা থামানো হয়েছে, কিন্তু আমরা বলেছি যে ইউএস এর সাথে ট্রেডের ব্যাপারে কোনো কথা হয়নি। ঠিক, এরপরে হচ্ছে মিডিয়েশন অন কাশ্মীর, মানে মিডিয়েট কাশ্মীর। ঠিক আছে, কাশ্মীরের যে ইস্যুটা রয়েছে সেটা কিন্তু মিডিয়েট করবে, মানে সমাধান করবে। ঠিক আছে, তো আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে টক উইল বি বাইল্যাটারাল, মানে কোনো মিডিয়েটার আমরা চাই না, মাঝখানে যেন কেউ না আসুক, আমরা দুজনের মধ্যেই, ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনের মধ্যে কিন্তু এই টকটা হবে, থার্ড পার্সন আমরা অ্যালাউ করব না। ঠিক আছে, তারপরে কি বলছে যে হাইফেন মানে এই ড্যাশটা, ঠিক আছে, হাইফেনেটেড ইন্ডিয়ান পাকিস্তান, মানে দুজনকে আলাদা করা আর কি, এই যে টেনশন যে আরম্ভ হয়েছিল, ঠিক আছে, পহেলগাঁও অ্যাটাকের পরে আমি এদেরকে আলাদা করেছি। ঠিক, তো এটা মানে যেটা বলা হচ্ছে যে না, এটা সেরকম কিছু নয়, ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্যান্ড উইথ ইন্ডিয়া অন টেররিজম। ঠিক আছে, আমাদের যে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি রয়েছে তারা সবাই কিন্তু ইন্ডিয়ার সাথে আছে টেররিজমের আগেনস্টে। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টু টক টু নিউট্রাল ভেন্যু, নো ডিসকাশন প্ল্যান। ঠিক আছে, এনাদের বক্তব্য হচ্ছে যে নিউট্রাল ভেন্যুতে কথা হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের, কিন্তু বর্তমানে আমাদের হচ্ছে যে আমরা কোনো ডিসকাশন এখনো প্ল্যান করিনি। ঠিক আছে, যেহেতু এখনো সিজ ফায়ার মানে বর্ডারে এখনো চলছে। ঠিক আছে,
এখনও সিজ ফায়ার ব্রেক করা হচ্ছে বলে এখনও কিন্তু বর্ডার ডিসপিউট রয়েছে, ঠিক আছে, বর্ডারে এখনও সমস্যা চলছে। তো এটা হচ্ছে আজকের দ্য হিন্দু নিউজ পেপার, যেইখানে যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেটা আমরা ডিসকাস করেছি এবং যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল আছে সেটাও আমরা ডিসকাস করেছি। তো এইভাবে আমাদের সাথে থাকো, যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।